প্রিয় দর্শক, আপনাদের প্রতীক্ষিত নির্বাচন কমিশন বদল, নির্বাচন কমিশনার পদত্যাগ কখন করবে সেই নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন ছিল। আপনাদের প্রশ্নের জবাব আজকে চলে আসছে। বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং পদত্যাগের যে যাবতীয় প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। আমরা যতটুকু নির্বাচন কমিশন সূত্রে জেনেছি, তারা প্রত্যেকেই আলাদা করে 5 জন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ আলাদা আলাদা পদত্যাগপত্র লিখে সেখানে স্বাক্ষর করে তারা তাদের দপ্তরে সেই পদত্যাগপত্রটি রেখে দিয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তার তদন্ত চান দেশের 42 বিশিষ্ট নাগরিক। তাকে আটক করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। শুধু তাই নয়, আমি মোটামুটি নিশ্চিত যে তিনি আটক হচ্ছেন। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস আরো বেশ কিছু ম্যাজিক দেখাবেন এবং যত ম্যাজিক দেখাতে পারবেন সেটা আমাদের এই জাতিগোষ্ঠী এবং এই রাষ্ট্রের জন্য অসাধারণ। আপনাদের প্রশ্নের জবাব আজকে চলে আসছে। বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে আমি মানব জমিন পত্রিকা থেকে আপনাদেরকে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। সিএসি হাবিবুল আউয়াল সহ তার পুরা নির্বাচন কমিশনের যে 5 জন আছে, এই অবৈধ নির্বাচন কমিশন কিভাবে বিদায় নিবে সেই বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবে সিএসি নিজে। পদত্যাগের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদেরকে জানান পদত্যাগ করবেন কখন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানাবো, বৃহস্পতিবার বিস্তারিত জানাবো। যা বলার বৃহস্পতিবার 12টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। হয়তোবা রাষ্ট্রপতির সাথে দেখা করবে সংবাদ সম্মেলনের পরে গিয়ে, এবং সেখানে গিয়ে তারা তাদের স্ব পদ থেকে বিদায় নেবেন। কারণ আমরা জোর করে তাদেরকে পদদলিত করব না, কারণ সাংবিধানিক একটা বিষয় এখানে রয়েছে। তাদেরকে 5 বছরের জন্য সংবিধান নির্বাচন করে যতদিন পর্যন্ত আমাদের সংবিধান বদল না হবে, চেঞ্জ না হবে, নতুন সংবিধান না আসবে, ততদিন পর্যন্ত প্রিয় ভাই বোনরা আমাদের অপেক্ষা করতে হবে। বর্তমান সংবিধানের আলোকেই আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে, নতুবা সংবিধান বহির্ভূত কাজটা বৈধ হবে না। পরবর্তীতে কেউ যদি আদালতে তা মামলা আকারে ধারণ করে, বা পরবর্তীতে এই অবৈধ কাজটা করার জন্য যারা এই অবৈধ কাজটার সাথে বর্তমানে জড়িত হবে, তাদের কোনো এক কারণে সরকার পরিবর্তন হলে সরকার আপনার পক্ষেরই আজীবন থাকবে তা তো নয়। আওয়ামী লীগ কি জানতো 15.5 বছর আগে যা করেছে? এখন দেখা যাবে আওয়ামী লীগ 30 বছর আগে কি করেছে, 40 বছর আগে কি করেছে, সেইগুলো আরও বিচার হবে। তো অনুরূপ ভাবে আপনি হয়তো আজকে অসাংবিধানিক ভাবে কিছু কাজ করে ফেললেন, নির্বাচন কমিশন গঠন করে ফেললেন, অথবা দুদকের মাঝেও পরিবর্তনের কথা আসছে। আমরা আশা করি যে খুব শীঘ্রই দুদকের মধ্যেও সেই পরিবর্তনের একটি হিড়িক পড়বে। তো এখানে যদি হাবিবুল আউয়াল নিজে এবং তার আরো 4 জন কমিশনার সবাই যদি নিজ নিজ দায়িত্বে পদত্যাগ করে ফেলেন, তখন আর কোনো সাংবিধানিক কোনো সমস্যা বর্তমান উপদেষ্টা বা বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদের হবে না। কারণ উনি সদিচ্ছায় যদি পদত্যাগ করে ফেলেন, উনি হয়তো বাতাসটা হাওয়াটা বুঝতে পেরেছেন যে এখন সম্মানের সাথে পদত্যাগ করাটাই ওনার জন্য বুদ্ধিমান, নতুবা সংবিধান পরিবর্তন করে তারা যারা নির্বাচন কমিশনার অতিথি ছিলেন 14, 18, 24 এই 3 ধাপের নির্বাচন কমিশনাররা সবার নামে কিন্তু মামলা এবং মামলা দেওয়ার ব্যবস্থাপনা হয়ে গিয়েছে অলরেডি। তাই তারা অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াবে। 14তে কি করে নির্বাচন করেছিলেন, 18তে কিভাবে ফলাফল বানিয়েছিলেন, এবং 24-এ কেন 1 and 2% মানুষের ভোটাধিকারের নির্বাচনকে 40, 47 এরকম বলে পার করে দিলেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেলায়েত, মাত্রই নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমরা শুনলাম, আপনার কাছে সর্বশেষে কি তথ্য আছে? গালিব, সর্বশেষ তথ্য হলো নির্বাচন কমিশনাররা পদত্যাগের বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং পদত্যাগের যে যাবতীয় প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। আমরা যতটুকু নির্বাচন কমিশন সূত্রে জেনেছি, তারা প্রত্যেকেই আলাদা করে 5 জন নির্বাচন কমিশনারই প্রধান নির্বাচন কমিশনার সহ আলাদা আলাদা পদত্যাগপত্র লিখে সেখানে স্বাক্ষর করে তারা তাদের দপ্তরে সেই পদত্যাগপত্রটি রেখে দিয়েছেন। আগামীকাল দুপুর 12টায় তারা সংবাদ সম্মেলন করে তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার বের হয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তার সঙ্গে যখন আমরা কথা বলেছি যে পদত্যাগ কখন তারা করবেন, তিনি এই বিষয়ে বলেছেন যে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। কালকে 12টায় যেই সংবাদ সম্মেলন হবে সেখানে তিনি বিস্তারিত তুলে ধরবেন। একটু এর আগে বলে রাখতে চাই যে আজকে দুপুর 2টায় কিন্তু প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে 5 জন নির্বাচন কমিশনারে কিন্তু বৈঠকে বসেছেন। বৈঠকে তারা এই পদত্যাগের বিষয়ে যাবতীয় আলোচনা করেছেন। আর একটু পেছনের দিকে যদি যাই, তাহলে যেই খবর আমাদের কাছে আছে সেটি হলো গত মাসের 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরের দিনে কিন্তু নির্বাচন কমিশনাররা কিন্তু অনানুষ্ঠানিক একটি বৈঠকে বসেছিলেন। কমিশন সূত্র যতটুকু আমাকে নিশ্চিত
নিশ্চিত করেছে, সেই বৈঠকেও কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কিন্তু সেদিনই তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু একজন কমিশনার তাদেরকে পদত্যাগে বাধা দিয়েছিলেন। অর্থাৎ তিনি বলেছেন যে এই মুহূর্তে তারা পদত্যাগ করলে পরিস্থিতি ভিন্ন দিকে চলে যাবে, এই জন্য তারা তখন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা পদত্যাগ তখনই করেননি। এবং এতদিন ধরে কিন্তু তাদের পদত্যাগের এই আলোচনাটাই সার্বিকভাবে ছিল। তবে আমরা যতটুকু জেনেছি যে একজন নির্বাচন কমিশনার তিনি গত কয়েকদিন ধরেই কিন্তু তিনি নির্বাচন কমিশনের নিয়মিত আসছেন না। কিছুদিন আগেই তিনি নির্বাচন কমিশনারের কর্মকর্তা কর্মচারীদের কাছে মোটামুটি বিদায় নিয়ে তিনি কিন্তু চলে গেছেন, যদিও অফিসিয়ালি তিনি আমাদেরকে বলেছেন তিনি অসুস্থ, এই জন্য তিনি আসছেন না। আর এই কয়েকদিন ধরেই আমরা নির্বাচন কমিশনারদের কিন্তু যদি অন্য সময়ের সঙ্গে তুলনা করি তাহলে তাদের এই নির্বাচন কমিশন সচিবালয়ে আসা যাওয়া কিন্তু খুবই অল্প সময়ের জন্য তারা আসেন এবং চলে যান, এবং অনেক ক্ষেত্রে তারা নিয়মিত আসেন না। অর্থাৎ তারা অনেকটাই তাদের মধ্যে মনোগতভাবে কিন্তু তারা অনেকটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তারা আর হয়তো নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন না। এটি কিন্তু ইতিহাসের একটি অংশ হয়ে যাচ্ছে যে বিগত কয়েক বছরে যেই নির্বাচন কমিশনাররা দায়িত্ব নিয়েছেন, প্রায় প্রত্যেকটি নির্বাচন কমিশনারই সম্ভবত একটি ছাড়া প্রায় প্রত্যেকটি নির্বাচন কমিশনারই 5 বছর তাদের মেয়াদ পূর্ণ করেছেন। যদিও এর আগে একজন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন, কিন্তু এই নির্বাচন কমিশনের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে যে তারা দায়িত্ব নেওয়ার 2.5 বছরের মাথায় কিন্তু তাদেরকে চলে যেতে হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত তাদের এই সিদ্ধান্ত রয়েছে পদত্যাগ করার বিষয়, যদিও আসলে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল দুপুর 12টায় জানাবেন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4জন নির্বাচন কমিশনার আছেন তারা সংবাদ সম্মেলনে আসবেন এবং তারা তাদের বিস্তারিত তুলে ধরবেন। সার্বিকভাবে যদি বলি যে আসলে বিগত কয়েকটি সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে, নানা ধরনের সমালোচনা রয়েছে। বিশেষ করে 14 সালের নির্বাচনকে একতরফা নির্বাচন বলা হচ্ছে, সেখানে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। 18 সালে রাতের ভোটের কথা বলা হচ্ছে, রাতের ভোটের অভিযোগ, এবং সর্বশেষ এই যে আওয়াল কমিশন, এই আওয়াল কমিশনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে তারা নির্বাচনের ভোটের মাঠে পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছেন এবং একটি ডামি নির্বাচনের আয়োজন তারা করেছেন। তো সব মিলিয়ে এই নির্বাচন কমিশনেরও শেষ হতে চলেছে আগামীকাল, হয়তো সেটির জন্য আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচন কমিশনারদের। জাতীয় নির্বাচন এখন অনেক দূরে, তবে নির্বাচনকে ঘিরে মোটামুটি নানান ধরনের পরিকল্পনা বা রূপরেখা বা রোডম্যাপ আমরা যেটাই বলি সেটা আস্তে আস্তে সামনে আনার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন দেশের বাহিরে থেকে বাংলাদেশের যে সমস্যাগুলো আসলে ক্ষমতার চেয়ারে বসে থাকে এটা কিন্তু বোঝা যায় না। যেমন আজকের দিনে আপনি আওয়ামী লীগকে যতটা দেখেছেন যে আসলে কিছু বুঝতে চায় না, এখন কিন্তু বুঝবে, কেননা ক্ষমতা থেকে সরে গেলে দূর থেকে ভুল ত্রুটিগুলা দেখা যায়। তো এরকম লম্বা একটা সময় ক্ষমতা থেকে দূরে ছিলেন জনাব তারেক রহমান। তো এই সময়টা কাল তিনি আসলে সারা পৃথিবীর যে সংসদীয় সিস্টেম আছে, গণতান্ত্রিক সিস্টেম আছে, এগুলোকে সম্ভবত খুব ভালোভাবে অবজারভেশন করেছেন। নতুন একটা প্রস্তাব দিয়েছেন, আমাদের দেশের সংসদ আগে যে সিস্টেমে চলতো সেই সিস্টেমে আর চালানোর ইচ্ছা নেই তার। তিনি তার যে নতুন রূপরেখাটা প্রণয়ন করেছেন আমার কাছে এটাকে পারফেক্ট মনে হয়েছে। এটা ওয়েস্টার্ন ধাঁচে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আরও বিভিন্ন দেশে এই সিস্টেমটা আছে। তো সেই সিস্টেমটা এবার সামনে আসতে চাচ্ছেন। আজকে জনাব তারেক রহমান তিনি বলছেন, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানোর প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সাথে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী, গুণী, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মী রয়েছেন, কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসাবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তারেক রহমান বলছেন, আমি বিনয়ের সাথে শুধু আমাদের আগামী দিনের পরিকল্পনা সদিচ্ছার কথা জানাতে পারি, কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। তো তিনার যে বক্তব্য আমরা যদি দেখি, যেমন পশ্চিমা দেশগুলোতে এই সিস্টেমটা আছে, 2টা কক্ষ থাকে, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ। তো উচ্চ কক্ষে যারা থাকেন তাদের একটু ইয়েটা বেশি থাকে, বা যে কোনো একটা বিল পাস হইতে গেলেও নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যায়, ভেটু দেওয়ার সুযোগ আছে। অথবা জনগণের ভাবনা, আমরা যখন শুধুমাত্র টক শো অথবা সাবহাব এটা শুনি, সরাসরি সংসদে গিয়ে কোনো ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে এই দ্বিকক্ষ বিশিষ্ট যদি পার্লামেন্ট হয়, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এক যুগান্তকারী সিস্টেম হবে। তবে এই সিস্টেমটা শুধুমাত্র বিএনপি চাইলেই করতে পারবে না। এখন বাংলাদেশে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার উপরে কিন্তু নানান আলোচনা হচ্ছে। তো যদি সংবিধান সংশোধনী হয়, সেই সংশোধনের মাধ্যমে আমাদের জাতীয় সংসদ কেমন হবে, আগামী দিনে কেমন হওয়া উচিত, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জনগণের ভাষাকে সরকারের কানে ঢুকানো, জনগণের চিন্তাকে সরকারের মস্তিষ্কের মধ্যে টাচ করানোর জন্য সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে কিন্তু সংসদ। কিন্তু বাংলাদেশের সংসদ আমরা দীর্ঘদিন যাবৎ যেমন সংসদ চেয়েছি তেমন সংসদ কিন্তু নাই, কারণ একদলীয় সরকার সিস্টেমটার কারণেই বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা
এটা গৃহপালিত দল হিসেবে কিন্তু এতদিন ভূমিকা রেখেছে। বলার জন্য সংসদে বলেছে, কিন্তু যখন গণতান্ত্রিক সিস্টেমে এই নির্বাচনগুলো হয়নি, তো সেখানে হয়েছে কি, শক্তিশালী বিরোধী দল ছিল না, সরকার দলীয়রা যা খুশি তাই কিন্তু সেখানে পাশ করতে পারছে। তো এখন যে সিস্টেমটা আসছে, আমার মনে হয় যে তারেক রহমান যে এই পরিকল্পনা দিয়েছেন এটা সুন্দর, এবং এটা যদি সংবিধান পরিবর্তন হয় তাহলে এই সিস্টেমটাকে অবশ্যই অ্যাডপ্ট করা উচিত। ভালো পরামর্শ যেই দেখ রাষ্ট্রের জন্য, তাকে বাহবা জানানোই আমাদের দায়িত্ব। তাদের বিশ নিঃশ্বাসের মাঝে ডাইনিস্টারের মাহফুজানা হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করতে লুঙ্গির গীত শক্ত করে বাঁধলেন, তখন মনে হয় কিছু একটা বলা দরকার। কারণ এই মালেরা যখনই দেশের বিবেক হয়ে উঠতে চান, তখন দেশের সকল মানুষের মতো আমারও সন্দেহ হয় কেসটা খারাপ। 111-এর সময় প্রথম আলোর মতিউর রহমান আর মাহফুজানা এই দুইজন জাতির গোমারা সারা করে আওয়ামী লীগের মাধ্যমে এদেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল, দেশ বিদেশের এক দল বেজাম্মাদের সাথে নিয়ে। সুতরাং এবারও হঠাৎই মাহফুজ ভাইদের লড়া ছাড়া আর তোর জোর দেখে মনে হইতেছে যে কিছু একটা বলা দরকার। তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, আপনারা যদি কিছু মনে না করেন, তবে দয়া করে যদি একটু অনুমতি দেন, তাহলে বাকি অংশটা আমি খাস বগুড়ার ভাষায় কবার চাই। আমি চাও, অনেকদিন বগুড়ার জলেশ্বরী তলা, সাতমাথা আর জেলা স্কুলের মধ্যে আড্ডা মারা হয়নি, তো তাই ছোট আলোর অভ্যাসটা এটা চালু রাখা দরকার। অবশ্য বগুড়ার অরিজিনালটা মারলে আপনাকে বোঝার মিথ্যে না সমস্যা হবি, তাই মাঝে মাঝে বোঝার মতো করে কমইনি। হ্যাঁ, আসেন শুরু করা যাক। মাহমুদ ভাই, সালাম আলাইকুম। আপনাকে ভাই করে করলে, আমার দোস্ত বন্ধুরা করলে আমার উপরে এরই খারাপ হবি, কিছু কবি, বুঝছেন? বোঝেননি? তাহলে শোনেন, আমরা ছোট হলাম মারামারির সময় আগের মাথা বুঝম ট্রেন করে দুসির ভাই করছিলাম। তো আপনি মুরব্বী মানুষ, আপনাকে কি কমো, দেখেন দেখা আপনাকে প্রিয় সখী প্রথম আলোর মতি ভাই কিন্তু সেই সেনা শুলটির মধ্যে কল্লা দিয়া করে আছে, দেখিছে মাহফুজের উপরে পাদিক ক্যাঙ্কার সাটাচ্ছে। মাহফুজ ভাই, ওই আপনি কি প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করবেন সেটা নয় করলেন, কে আমাকে একজন শুনবার করলো যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে, তো আপনাকে লাগান লদ বোঝাচ্ছে। এরা বেশিরভাগ মানুষের লিসের কন্ডিশন খুবই খারাপ, আমি ডাক্তার তো জানি এটা, জানেন তো। আমার ক্ষুদ্র ভাতাগুলার মুখ করলে আমার লাগানি পাশ করা, মুখত কোনো কিছু আটকা না। তারই করে একজন অনেক আগে বিবেকের উপরে একটা দানি সারি ছিল, বুঝছেন? তো ওই ছোড়া একটা জিনিসই লক্ষ্য ছিল যে বুড়াগুলোর আসল জিনিসের লড়াচড়া যত কমে, মাথার মধ্যে বিবেকের লড়াচড়া ততই নাকি বাড়ে। ফাইন কথা। আপনাকে দেখে কথাটা মনে হইলো, তো আপনার জন্য একেবারে খাপে খাপ স্যার মাঝে মধ্যে ইনকা ডায়লগ মারা গেছে, মনে হয় ওরা বড় হইয়া একটা সক্রেটিস হবি। মাহমুদ ভাই, আপনার থামলে ভালো হয়। আর যদি কথা না করে দুজকে আপনার হলকুম মানে গলা শিখা উঠে, তাহলে আপনার মতো আরেক মাহমুদের লাগান লাল পিহান পিয়াদ পিন্দা ওই মেহেদি হাসানের গান ধরেন, ওই যে পিয়ার ভরি তো শারমিলে নাইন জিনসা মিলা হয় মোর দিল কি স্যার। এডিটর সাহেব এটা দেন, এটা শুনে দেন, এটা প্র্যাকটিস করে নেবেন আমার মাহফুজ ভাই। प्यार भरे दो शर्मीले नैन, प्यार भरे दो शर्मीले नैन। হ্যাঁ ভাইজান, আপনি ফারজানার উপর শাকিলের অ্যারেস্ট লিয়া তো হল দিলেন কৃষক, মার্ডার কেস কৃষক দিল, কোন দিয়ে ক্যান গুতা মেললো, এগুলো দিয়ে আপনি জিঙ্কা আউট আসছেন, তাতে মনে হচ্ছে আপনার এখনই ব্যান আপেল খেলেন। থামেন না, আপনার শেখ হাসিনা, কাওয়া কাদের, লুচ্চানিস, বোতল কামাল, হদল আরাফাত, আবাল হাসান, এটি সেটি দীপু ময়না, এই এদিকের উপরে এতটি মামলা হওয়া দিয়ে আপনার মনে হচ্ছে দাঁতি লেগেছেন। আর তাও চাবেন না আমার কি ভাই, আপনি তো জ্ঞানী সাংবাদিক, আপনি তো জানেন বিপ্লবের পর কত কিছু হয়। আমি যদি থাকি না এই যে প্যারিস, এটি ফরাসি বিপ্লবের পর দালাল আর খোসর গুলা যাক সামনে পেছে না, তাকে গিলোটিন না কিবেন কয়, তারই উপর শুতেছে। হ্যাঁ, তারপর উপর থেকে ওটা নামে খসাত করিয়া, আর সাথে সাথে কল্যাণ নাই। সেই হিসাবে আঙ্কের বিপ্লবের পর তো হাজি মহসিনের লাগান আচরণ করছে, খুবই ভালো আচরণ করছে। আপনাকে কল্লা তো খসাত করে নাই, খসাত না করলে তো বিপ্লব হয় না, বুঝছাও। আর আপনাকে শুধু একই কথা, 15 বছর কথা বলতে পারিনি, আঙ্কের টুটি চিপা ধরেছিল, আমি তো ভুলে গেছিলাম। আপনার তো ভদ্র নক। হ্যাঁ, এই যে 15 বছর ঠাসি খেয়ে শুলটির মধ্যে আন্দাইছিলেন, দরজা জানলা বন্ধ করে খাটের তলে বাংকার ব্যানায় যুদ্ধ করেছিলেন আর এক বুদ্ধিজীবীর নাগান, তো এখন বাক স্বাধীনতা পেয়ে বাক বাকুম করছেন। তবে সবগুলি কিন্তু আপনাকে নাকাত করেনি, বুঝছেন। আপনি মনে হয় ভুলে গেছেন আমার দেশ বলে একটা পত্রিকা ছিল, এখন আছে অনলাইনে চলে আর কি, মাহমুদুর রহমানের কথা ভুলে গেছেন। মাহমুদুর রহমান আওয়ামী স্পেন্সারদের করা মিথ্যা মামলা সাগরে হাবুডুবু খেতে খেতে এক আদালত থেকে আরেক আদালত, এক জেলা থেকে আরেক জেলা চোরকির মতো ঘুরছিলেন। কুষ্টিয়ার আদালতে আওয়ামী গুন্ডাদের মাইরে ভরা আদালতে রক্তাক্ত হয়ে আল্লাহর রহমতে কোনো মতে বেঁচে গেছিলেন। তখন কোনটি আছিলেন আমার নাকি ভাই মাহমুদ ভাই? তো আপনার নাগান ডিজিএফআই সুশীল করে ফরমাইশন ইউজ করে, এখন রং এডিটোরিয়াল জাজমেন্টের ইংলিশ তো দেয়নি, বরং হাইকোর্টের বিচারকের সামনে মাথা উঁচু করে বলছিলেন আমি সত্যি কথা লিখছি, মাপ চাইব কেন? আর হাইকোর্ট কাছে ট্রুথ ইজ নো ডিফেন্স। ফলাফল রিমান্ডে নির্যাতনার বছরের পর বছর কারাবাস। আপনি যখন কোনটি আছিলেন লিখেছিলেন একটা কথা, হ্যাঁ লিখেছিলেন, ফাঁসি খায় আগে সেটা কন, তারপর না হয় আপনার বিবেকের লাড়া ছাড়া দেখুননি। জয় পুতুলা টিউলিপকে নিয়ে কথা করার জন্য শফিক রহমান ভাইকে যখন শাস্তি দেওয়া হয়েছিল আর দেশ সাথে বাধ্য করা হয়, তখন আপনার বিবেক লড়াচড়া করেনি কৃষক আমার ভাই। ওরা রাজপুত্র রাজকন্যা, তাই আপনি কল্যাণ নিচু করে 15 বছর খালি কুর্নিশ করেছেন, ঘুমে ট্যাবলেট খেলে বিবেকের লড়াচড়া বন্ধ করে তুলছিলেন, তাই না? এখন রানী আর রাজপুত্র কন্যা ভাগিছে, এখন আপনাকে গরম দেখে কে? আর মার্ডার কেসে ফারজানা রূপার অ্যারেস্টটা দেখে আপনি এতই হাল দিয়েছেন যে মনে হচ্ছে উত্তেজনায় খারাপ হবার যায়, শেষে না আপনি নুঙ্গি খুলে যায়। ফারজানা রূপা যখন ডিজিএফআইয়ের সাথে প্ল্যান করিয়া ওই হাসিনার সাথে বিরোধী দলের নেতা খালেদা জিয়া টেলিফোন রেকর্ড প্রচার করে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয় ঠিক আগে সমন্বয়কদের আটকে রাখা ওই ভাতার হোটেলে টুনটুনি আগুনের সাফাই দিতে আরেক সাংবাদিক শ্যামল দত্ত নিয়ে বেকার টেলিভিশনে পুলিশের গুলি বর্ষণের সাফাই দিয়া আগুনে ঘৃতাহুতি দিয়েছিল, তখন আপনি সারেঙ্গের নবীতন চরিত্রের কবলিন নাকা নক করে আসছিলেন কৃষক আমার মাহফুজ ভাইজান।
শাকিল রূপা শত কোটি টাকা সম্পদ, ডজন খানিক ফ্ল্যাট, গন্ডা খানিক গাড়ি ক্যাঙ্কা করে হইলো, সেটা জানার পরে আপনার ঠাসি খাওয়া দেখে ক্যাঙ্কা লাগিচ্ছে, রিমান্ডে আপনার নামটা আমার কয়ে দিবি না তো, দেখেন কিন্তু সবাই কিন্তু আপনাকেও ছাড়া যাবি না ভাইজান। তবে সমস্যা নাই, আপনার কোর্টে নেওয়ার সময় মাথা হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরে হবি, আর হোলের উপরে একটা গার্ড পরে দিবনি, বিসি সেফ, কেউ ফেটা দিবি না। এই গরমে কষ্ট নিচ্ছে না হবি, তা হোক পচা ডিম আর পেশাবের বোতল আপনার গায়ে না লাগলি তো হইলে, তাই না? সেটা আমরা ব্যবস্থা করবো, দেখবনি মাহবুব ভাই কল্লাটা কাছে আনেন, একটু কাছে জিনা, আমার কাছে গিলোটিন নাই, খোসাত করে দিব না, আসেন কাছে আসেন, কথা আছে জরুরি কথা, আসেন না, কানে কল লাগবি। ওই যে আপনার সাথে 111 হিসাবটা কিন্তু এখনো বাকি আছে, এটা শুনে আপনার আবার বুড়াগের ডায়পার পরে দাড়ি শেভ না কইরা মাঝরাতে এয়ারপোর্টের দিকে দৌড় মেরেন না গেলে। আনিসুল আর দরবেশ আর দীপু মাইনার জন্য আপনার দুঃখের শেষ নাই। শুধু কিন্তু সংবিধান, আইনের শাসন, এসব বিবেক কথা কয়ে পাবলিকের মাথা কিছু গরম করিচ্ছেন। আপনি কি চাচ্ছেন খুচরা করে আলাদা করে দুর্নীতি মামলা, চুরির মামলা, এজাহার, তদন্ত, সাক্ষী, তারিখ, জামিন, আপিল, স্টে অর্ডার, আদালত পরিবর্তন, এইসব ধুনফুন শেষমেশ সবগুলো ছাড়া হোক, তাই না? মাহবুব ভাই হাঙ্কারে দূর পেয়েছেন, আমরা ভালসিউন ভাবিচ্ছেন, আপনি খুব সেনা, তাই না? আপনি জানেন না দেশে একটা বিপ্লব আছে নাকি মানেন না? এখন আপনার ওই খসর পছর দপ্তরের সংবিধান, যেটা লাইনের পর লাইন খালি মিছা কথা, এক পরিবারের গুণ কীর্তন আর পাবলিকের পাশে বাজ দেওয়ার কথা দিয়ে ভর্তি, ওই সংবিধান জনগণ এখন পুষেও না, শুধু না। আগে নতুন সংবিধান হোক, তখন আপনার বিবেক দিয়া সেই সংবিধান লাড়াচাড়া করে নিনি, বুঝছেন? সংবিধান, আইনের শাসন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 2-1টার বেশি মামলা করা উচিত না, জোর করে বিভিন্ন জায়গায় পদত্যাগ করানো, এগুলো লিয়ে আপনারা তো হোল দিল হয় না। এটা একটা বিপ্লব, বুঝছাও? বুঝতাম 17 বছর ধরে আপনাদের মতো নির্বীর্য জাউরারা দেশের গোয়ামার সারা করে সরে আসার কালো গোয়া চাটতে সাদা করে ফেলিছেন। সাংবাদিক সম্মেলনের নামে এই রূপা, প্রভাস আমিন, মোজাবাবু, গালফলা বুলবুল, কল্লাফলা ইস্তিয়াক, তোতলা নঈম নিজাম, নো আইডিয়া নাইমুল, কাটানারি নোবেল দেওয়া গান্ডু গোলাম সারওয়ার আর হিজরা শাহাদের আপনি সাংবাদিক কবে পারেন? দেশের মানুষ কি কয় জানেন? হ্যাঁ, বলদার ভাষা বেশি কি কয় জানেন? ঘুপসি। আর আপনারা যারা ওদের সাফাই দেন তারা হইলেন ঘুপসির দালাল, বুঝছাও? আপনি কি চান সাবান, টয়লেট পেপার এরা দিল্লি, ওয়াশিংটন আর লন্ডনে প্রেস মিনিস্টার হয়ে থাকতে, আর মাহমুদুর রহমানরা প্রকাশ্যে আদালতে মেরুদণ্ডহীন বিচারকের সামনে রক্তাক্ত হবেন, শফিক রহমান হবেন বিতাড়িত, কনক সারোয়ারের বোন মিথ্যা মামলায় জেলে পচবেন, জুলকারনাইন সামিদ ভাইরে পেটানো হবে, তাসনিম খলিলের মাকে পুলিশ জেরা করবে, মনির হায়দার হবেন দেশান্তরী, আর ইলিয়াস জীবিকার জন্য মাঝরাতে নিউ ইয়র্কে ট্যাক্সি চালাবেন, আর পাঁচাটা স্মার্ট মিথিলা ফারজানা কানাডার দূতাবাসে চাকরি করবে, পূর্বাচলে 10 কাঠা প্লট বাগাবে, আর আপনার মতো বুড়া ফামেরা তাদের পক্ষে ওকালতি করবেন, আর লুঙ্গির তলার অকেজো বিবেকের লড়াচড়া দেখাবেন, আর আমরা আঙুল চুষবো। সেদিন আর নাই মাহফুজ ভাই, সেদিন ভাগে গেছে। কানাডানিক গত 15 বছর দেশের 18 কোটি মানুষকে হয় মৃত্যু না হয় মৃত্যু যন্ত্রণা দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। এই লম্বা সময় যে হাজার হাজার শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তারা কেন আপনার পরামর্শ শুনে একটা মামলা করে শান্ত হবেন? শুনে রাখেন, শুধু শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য না, দেশ বিদেশে ছড়ায় থাকা কোটি কোটি বাংলাদেশি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করবে গুইনা। মাহমুদ ভাইদের মতো তাকে প্রিজন ভ্যানে ছুটতে হবে আদালত থেকে আদালতে। দেশ বিদেশের ল রিপোর্টে খুনি হাসিনার মামলার রেফারেন্সে পূর্ণ হবে। একজন স্বৈরাচারের হাজার হাজার ফাঁসির রায় সংবাদপত্রের পাতা প্রত্যেক দিন পূর্ণ হবে। আন্তর্জাতিক আদালতে বিচার হবে মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যা। এটাই মানুষের চাওয়া। আপনার মতো ঘুপসির দালাল, বিবেক সাংবাদিকের কথায় আমাদের কিছুই আসে যায় না। লজ্জা করে না নিজের মিডিয়া শিশু নির্যাতক, হত্যাকারী, পেডোফিলিয়া আক্রান্ত এডিটর বানাইতে তারে? আপনি কইছেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না। ভুল কে করেছে? বালের কথা কোন জ্ঞান? ভুল আপনারা করেছেন, জনগণ করে নাই। আপনারা গত 15 বছর ধরে ঘাপটি মেরেছিলেন বিবেককে ঘুম পাড়ায়। এখন মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতার নামে নসিহত তো তাই না? থামেন আপনারা। আপনাদের মতো আদর্শ বিচ্যুত মানুষ যারা মাইন্ড কাসিফাই পড়লে ভুল করেছে বলে সিকুর দেন, তারা আমাদের বিবেকের নসিহত দিয়েন না। বুঝেন না? আপনাদের কথা শুনলে ঠান্ডা মাথার রক্ত গরম হয়ে ওঠে। অতীতের ভুলের শিক্ষা কার দরকার সেটা আয়নার সামনে দাঁড়ায় ঠিক করেন। পত্রিকার পাতায় এই সমস্ত বালসাল্লিকা জায়গা নষ্ট করবেন না। আপনারা এখন বাতিল। আপনাদের ঠিকানা ডাস্টবিন আর ভাগারে। বিপ্লবের পরে গড়ে ওঠা সমাজে আপনারা ক্যান্সার। আপনাদের ছাঁটাই করতেই হবে, উপায় নাই। আমাদের হাতে গিলোটিন নাই, কিন্তু আপনার আদর্শিক কল্লা আমরা ফসাদ করে শেষ করে দেব। ছোটবেলায় বগুড়া জেলা স্কুলে যাওয়ার সময় জসকোটের সামনের মাঠে স্বপ্ন ডাক্তারের মজমা শুনতাম। ওই নিচের বিবেক শক্তিশালী করার হালুয়া বিক্রি হইতো, এখনো পাওয়া যায় বোধহয়। তো আপনার জন্য সেই হালুয়ার প্রেসক্রিপশন দিলাম। আফটার অল ডাক্তার তো প্রেসক্রিপশন তো দিবারই পারি, একটা সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন আছে, কিন্তু আপনার যা অধপতন তাতে হালুয়ার ডাবল ডোজে কাজ হবে না। বিবেক বেশি উত্তেজিত হইতে দিয়েন না। 15 বছর নক করে বসেছিলেন, 111 করেছেন, আরো 10 বছর নক করে বসে থাকেন। ছাত্র ইউনিয়ন করেছেন না, সিবিবি ট্রেনিং পাচ্ছেন না। বিপ্লবের পরে পরাজিতদের বেল থাকে, আপনি তো পরাজিত শক্তি। আপনারও বেল নাই। আপনার ডেইলি স্টার যে জ্বালায় দেওয়া হয় না, এটা অনেক বেশি। কুরকুরানি যদি বেশি হয়, প্রফেসর ইউনূসকে ইমেলে আপনার মতামত জানান, আপনি ইমেলে যোগাযোগ করেন, উনি শুনবেন, উনি দেখবেন, কিন্তু পত্রিকার পাতাত লিখবেন না। আইস কলে অল্পের উপরে ছাড়লাম, এরপরে কলে কি করব বুঝতে পারছেন তো? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।